দারুচিনি দ্বীপ, হুমায়ুন আহমেদ। পর্ব 10। রিকশায় উঠেই বল্টু রিকশাওয়ালাকে বলল, হুট তুলে দাও তো। মুনা বলল, হুট তুলতে হবে কেন? কে কি মনে করে? মুনা বলল, মনে করাকরির কি আছে? ভাই বোন রিকশা করে যাচ্ছি। বল্টুর মনটাই খারাপ হয়ে গেল। ভাই বোন মানে? এসব কি বলছে মুনা? বল্টু মুখের মন খারাপ ভাব আড়াল করার জন্যে সিগারেট ধরালো। মুনা বলল, বল্টু ভাই, আজ আপনাকে আরও বাটু বলে মনে হচ্ছে। ব্যাপার কি বলুন তো? আপনি কি কোমরে টাইট করে বেল্ট পরেছেন? তোমাকে কতবার বলেছি আমাকে বল্টু ভাই ডাকবে না। আমার ক্লাসের বন্ধুরা ডাকে সেটা ভিন্ন কথা, তুমি ডাকবে কেন? মনের ভুলে ডেকে ফেলি। আর ভুল হবে না, এখন থেকে অয়ন ভাই ডাকবো। আচ্ছা, অয়ন মানে কি? ওই পর্বত। আপনার মতো বাটু লোকের নাম পর্বত? আশ্চর্য তো। অয়নের মন আরও খারাপ হয়ে গেল। মুনা বলল, আপনি সত্যি জানেন অয়ন মানে পর্বত? জানবো না কেন, নিজের নামের মানে জানবো না? হুম, আপনি জানেন না। আমি চলন্তিকায় দেখেছি অয়ন হচ্ছে পথ, সূর্যের গতিপথ। অয়নাংশ মানে সূর্যের গতিপথের অংশ। অয়নের মনটা ভালো হয়ে গেল। এই মেয়ে, তার প্রতি সিরিয়াস ধরনের ফিলিংস আছে। ফিলিংস না থাকলে চলন্তিতে থেকে নামের মানে বের করতো না। অবশ্যই ফিলিংস আছে, অবশ্যই। অয়ন ভাই, কি? আপনার নাম নয়ন হলে ভালো হতো, আপনার চোখ সুন্দর। কি যে তুমি বলো! তবে আলাদা আলাদা করে দেখলে সুন্দর, দুইটা চোখ একত্রে দেখলে মনে হয় একটা একটু টেরা। আপনি লক্ষ্য করেছেন? অয়ন কিছু বলল না। পুরোপুরি নিশ্চিত হয়ে গেল মোনার তার প্রতি কোনো রকম আকর্ষণ নেই, ফাজলামি করে বেড়াচ্ছে। এর বেশি কিছুই না। মাঝে মাঝে আচমকা যেসব আবেগের কথা বলে তাও নিশ্চয়ই এক ধরনের রসিকতা। অল্প বয়সী মেয়েরা ক্রূর রসিকতা পছন্দ করে, বিশেষ করে সেই মেয়ে যদি অসাধারণ রূপবতী হয় তাহলে তো কথাই নেই। মুনা, নিউ মার্কেট এসে গেছে, তুমি এখানে নামো, আমি রিক্সা নিয়ে চলে যাব। আমি একা একা নিউ মার্কেটে ঘুরবো? আপনি একটু আসুন না। অয়ন নেমে পড়ল। মেয়েটা তাকে পছন্দ করে না তাতে কি, সে তো করে। আরও খানিকটা সময় তো পাওয়া যাচ্ছে মোনার সঙ্গে থাকার, এটাই বা কম কি। অয়ন গম্ভীর গলায় বলল, যা কেনার চট করে কেন, আমার কাজ আছে। আমার 5 মিনিট লাগবে। 5 মিনিটে শেষ করতে হবে এমন কোনো কথা নেই, আমার হাতে ঘন্টাখানিক সময় আছে। 5 মিনিটও আমার লাগবে না, 3 মিনিটে কেনাকাটা শেষ করে ফেলবো। অয়ন দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মনে মনে আশা করতে লাগলো 3 মিনিটে নিশ্চয়ই কেনাকাটা শেষ হবে না। মেয়েদের পক্ষে তা একেবারেই অসম্ভব। মোনা অসম্ভবই সম্ভব করলো। 2 মিনিটের ভেতর একটা প্যাকেট হাতে দোকান থেকে বের হয়ে বলল, চলুন যাই। কেনা শেষ? এত তাড়াতাড়ি কি কিনলে? আগে থেকে পছন্দ করা ছিল, শুধু টাকাটা দিলাম। এখন আপনি যেখানে যেতে চান চলে যান, আমি আজিমপুর রীতাদের বাসায় যাব। চা খাবে নাকি? এখানে একটা রেস্টুরেন্টে খুবই ভালো চা বানায়। ভালো চা আপনি খান, আমার চা খাওয়ার শখ নেই। যাই কেমন? ও আচ্ছা, ধরুন, আপনার জন্য একটা চিঠি আছে। অয়ন বিস্মিত হয়ে বলল, চিঠি? হ্যাঁ, চিঠি। আর এই প্যাকেটটা রাখুন। এরকম টেরা চোখে আমার দিকে তাকিয়ে থাকবেন না, দেখতে বিশ্রী লাগছে। হতচকিত অয়নের হাতে প্যাকেট এবং চিঠি দিয়ে মোনা ভিড়ের মধ্যে মিশে গেল। সংক্ষিপ্ত চিঠি, গোটা গোটা অক্ষরে লেখা। অয়ন ভাই, আপনি পুরো শীতকালটা হাফহাতা একটা সোয়েটার, তাও ফুটো হওয়া, পরে কাটালেন। এই একই সোয়েটার আপনি গত শীতেও পরেছেন। আমার খুব কষ্ট হয়। আপনাকে ভালো একটা সোয়েটার উপহার দিলাম। সেন্ট মার্টিনে যখন যাবেন তখন সেটা যেন গায়ে থাকে। মুনা। পুনশ্চ, যতই দিন যাচ্ছে আপনি ততই বাটু হচ্ছেন। ব্যাপার কি বলুন তো? প্যাকেটের ভিতর হালকা আকাশি রঙের একটা ফুল হাতা সোয়েটার, যেন দূর আকাশের ছোট্ট একটা অংশ সাদা রঙের পলিথিনের ব্যাগে ঢুকিয়ে রাখা হয়েছে। অয়নের কেমন যেন লাগছে, জ্বর বোধ হচ্ছে। শরীরে এক ধরনের কম্পন। কেন জানি শুধু মার কথা মনে পড়ছে। 15 বছর আগে যিনি মারা গেছেন, তার কথা হঠাৎ মনে পড়ছে কেন? যিনি খুব শখ করে তার নাম রেখেছিলেন অয়ন। সেই মধুর নামে আজ আর কেউ তাকে ডাকে না। খাওয়ার শেষে কেউ বলে না, অয়ন বাবা, পেট ভরেছে, খেয়েছিস ভালো করে? অয়নের চোখে পানি এসে গেছে। সে সেই অশ্রুজল গোপন করার কোনো চেষ্টাও করল না। কিছু কিছু চোখের জলে অহংকার ও আনন্দ মেশে থাকে, সেই জল গোপন করার প্রয়োজন পড়ে না। মুনা বাড়িতে পা দেওয়া মাত্র ফুরিতে ভীত গলায় বললেন, পাউডারের কৌটায় 1000 টাকা ছিল, টাকাটা পাচ্ছি না। কি হয়েছে বলতো? মুনা ফ্যাকাশে হয়ে গেল, ক্ষীণ স্বরে বলল, সে কি? ফরিদা বললেন, আমার তো মা, হাত পা কাঁপছে, এখন কি করি?
ভালো করে খুঁজে দেখেছো? চলো তো দেখি, আমিও খুঁজি। ফরিদা বললেন, একটা ঠিকাছি রেখেছিলাম না, আমার মনে হয় ওই নিয়ে গেছে। সে তো গেছে 10 দিন আগে, এর মধ্যে তুমি খুঁজে দেখোনি? না। আজে বাজে জায়গায় তুমি টাকা রাখো কেন মা? পাউডারের কৌটায় কেউ টাকা রাখে? কোথায় ছিল কৌটা? কি হবে বলতো মুনা? সঞ্জুকে দেবো টাকাটা, সে তো এখনই চাইবে। মোনার মুখ ছাই বর্ণ হয়ে গেল। ভাইয়া, ভাইয়া যেতে পারবে না? সে টাকা চুরি করেছে বলে তার ভাইয়া যেতে পারবে না? সে তো টাকা চুরিও করেনি, ধার নিয়েছে। আগামী মাসের মাঝামাঝি স্কলারশিপে 1500 টাকা পাবে। সে ঠিক করে রেখেছিল টাকাটা পাওয়া মাত্র সে 1500 টাকাই মার কৌটায় রেখে দিবে। মা একদিন কৌটা খুলে অবাক হয়ে বলবেন, ও মুনা, 2টা 500 টাকা নোট রেখেছিলাম, এখন দেখি 1500 টাকা, ব্যাপারটা কি বলতো? সে বলবে, কি যে তুমি বলো মা, টাকা কি আর ডিম দেয়? তুমি 1500 রেখেছিলে। হুম, আমি রেখেছি, আমি জানি না? তাহলে নিশ্চয়ই ভৌতিক কাণ্ড, কোনো পরোপকারী ভূত কিংবা পেতনি হয়তো রেখে গেছে। তুই রাখিসনি তো? আমি আমি রাখবো কিভাবে? আমি কি টাকা পাই? হেঁটে হেঁটে কলেজ করি, লোকজনদের ধাক্কা খেতে খেতে কলেজে যাওয়া ফিরে আসা। কি যে বিশ্রী, তুমি তো জানো না। ফরিদা বললেন, এখন কি করি মুনা বলতো? মুনা বলল, বাবার কাছে নেই। ওনার কাছে থাকবে কোত্থেকে? উনি তো বেতন পেয়েই সব টাকা আমার কাছে এনে দেন। তাহলে কি বড় মামার অফিসে চলে যাব? বড় মামাকে বলবো? ফরিদা অকূলে কুল পেলেন, আগ্রহ নিয়ে বললেন, তাই কর মা, তাই কর। মুনা ঘর থেকে বেরোতেই সঞ্জু বলল, টাকা তো মা এখন দিলে না। ফরিদা বললেন, তুই যাবি সেই রাত 10টায়, এখন টাকা দিয়ে কি করবি? সঞ্জু শঙ্কিত গলায় বলল, সত্যি করে বলো মা, টাকার জোগাড় হয়েছে? হয়েছে রে বাবা, হয়েছে। সঞ্জুর মুখ থেকে শঙ্কার ভাব পুরোপুরি দূর হলো না। সে মার দিকে তাকিয়ে রইল। ফরিদার মুখ শুকনো। তিনি হাসতে চেষ্টা করলেন, হাসতে পারলেন না। কোনো রকমে বললেন, চা খাবি বাবা? চা বানিয়ে দেই? 7। জরি দোতলার বারান্দায় চুল এলিয়ে বসে আছে। শীতকালে রোদে বসে থাকতে এমন ভালো লাগে। আজ ইউনিভার্সিটিতে ক্লাস ছিল। ভোরবেলাতেই বাবা বলে দিয়েছেন যেতে হবে না। সে বলেছে আচ্ছা। কেন যেতে হবে না জিজ্ঞেস করেনি। এই বাড়ির কারোর সঙ্গে কথা বলতে তার ইচ্ছা করে না। বাবার সঙ্গে না, মায়ের সঙ্গে না, ছোট বোনের সঙ্গেও না। তার প্রায় মনে হয় সে যদি হোস্টেলে থেকে পড়াশোনা করতে পারত তাহলে কত চমৎকার হতো। সিঙ্গেল সিটের একটা রুম, সে একা থাকবে, নিজের মতো করে ঘরটা সাজাবে, তাকে বিরক্ত করার জন্য কেউ থাকবে না। দুপুর রাতে তার ঘরে দরজা ধাক্কা দিয়ে মা বলবেন না, ও জুড়ি, তোর সঙ্গে ঘুমবো, তোর বাবা বৃষ্টি ঝগড়া করছে। জুরিকে দরজা খুলে বলতে হবে না, সে কি মা, কেঁদো না, দুপুর রাতে এরকম শব্দ করে কাঁদতে আছে, বাড়ির সবাইকে তুমি জাগাবে। তোর বাবা আমাকে কুত্তি বলে গাল দিয়েছে। চুপ করো মা, ছি, গাল দিলেও কি নিজের মেয়ের কাছে বলতে আছে? তোকে না বললে কাকে বলবো? অনেক কথা আছে, কাউকেই বলতে হয় না। আমি কি আমার সব কথা তোমাকে বলি? কখনো বলি না, কোনোদিন বলবোও না। এটা খুব সত্যি কথা। জরিতা নিজের কথা কাউকেই বলে না। মাঝে মাঝে বলতে ইচ্ছা করে। মাঝে মাঝে মনে হয় এমন একজন কেউ যদি থাকতো যাকে সব কথা বলা যায়। রোদে বসে জরি তাই ভাবছিল। তার হাতে একটা ম্যাগাজিন। মাঝে মাঝে সে ম্যাগাজিনের পাতা উল্টাচ্ছে, তবে সে কিছু দেখছেও না, পড়ছেও না। হাতে একটা ম্যাগাজিন থাকার অনেক সুবিধা। কেউ এলে ম্যাগাজিন নিয়ে ব্যস্ত হওয়া যাবে, কথাবার্তায় যোগ দিতে হবে না। কেউ কিছু জিজ্ঞেস করলে বলতে পারবে, এখন একটা মজার জিনিস পড়ছি, পরে কথা বলবো। জরির মা মনোয়ারা দোতলায় উঠে এলেন। খানিকটা উত্তেজিত গলায় বললেন, জামাই এসেছে, জামাই। জরি ম্যাগাজিনের পাতা উল্টাতে লাগলো, যেন সে কিছুই শুনতে পায়নি। জামাই এসেছে, নিচে বসে আছে। জরি শীতল গলায় বলল, জামাই বলছো কেন মা? বিয়ে এখনো হয়নি, বিয়ে হোক, তারপর বলবে। তুই শাড়িটা বদলে নিচে যা। কেন? তোকে নিয়ে বাইরে কোথায় যেন খেতে যাবে বলছে। জরি তাকিয়ে রইল। তার খুব রাগ লাগছে, যদিও রাগ করার তেমন কোনো কারণ নেই। 1 মাস পর যে ছেলের সঙ্গে বিয়ে হচ্ছে, সে যদি তাকে নিয়ে এক দুপুরে বাইরে খেতে যেতে চায়, তাতে দোষ ধরার কিছুই নেই। এটাই তো স্বাভাবিক।